হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চাপিং। আজ বলবো সিমলিপাল যাওয়ার গল্প। সময়টা 2023, পুজোর টাইম। শালিমার থেকে ধৌলি এক্সপ্রেসে সকাল 9:15 আমরা উঠে পড়ি। আমরা এবার ছিলাম 11 জনের একটা বড় গ্রুপ। তার মধ্যে সবচেয়ে স্পেশাল ছিলেন 8 ও 80 কম্বিনেশন, মানে আমার দিদা ও আমার ছেলে। এরাই ছিল আমাদের ট্যুরের প্রধান ইউএসপি। একসাথে 4 জেনারেশনকে এক ফ্রেমে বন্দি করা মুখের কথা ছিল না, বাট আমরা আলটিমেটলি খুবই এনজয় করেছিলাম। যথারীতি একটার সময় বালাসো স্টেশনে নেমে আমরা আগে থেকে বুক করা কার মারফত পৌঁছে গেলাম সিমলিপাল টাইগার রিজার্ভের গেটে। এখানে আমাদের এন্ট্রি, পরিচয়পত্র ইত্যাদি দেখানোর পর সোজা ভিতরে ঢুকে আমরা পৌঁছে যাই সিমলিপাল ইকো কটেজে। একটু ফ্রেশ হয়ে ক্যামেরা নিয়ে আমরা 3 জন, অর্থাৎ আমি, আমার হাজবেন্ড ও শুভ্রজিৎ মানে আমার বোনের হাজবেন্ড, বেরিয়ে পড়ি সীতাকুণ্ড দেখার জন্য। জল এই সময় একেবারেই কম ছিল সীতাকুণ্ডে, বাট সবুজের সমারোহ আমাদের বেশ ভালো লেগেছিল। রাস্তায় কিছু কমন বার্ডস আমরা পেয়েছিলাম, যেমন প্রথমেই পেয়েছিলাম জার্ডেন লিভ বার্ডস, যেটা আমাদের লাইফার ছিল, এবং এছাড়াও পেয়েছিলাম ব্ল্যাক হুডেড ওরিওল অর্থাৎ বেনেবো। ততক্ষণে আমাদের অন্ধকার নেমে এসছে এবং আমরা কটেজে ফিরে আসি। এরপর ভিতরে নানা রকম আলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে চারিপাশটা। নানা রকম লেজার টাইম পাস করার উপাদান ছিলই, যেমন বক্সিং রিং থেকে শুরু করে নানা রকম আরাম কেদারায় শুয়ে থাকা। এভাবে বেশ ভালো কাটলো সন্ধেটা। তারপর কটেজের রুমে ফিরে এসে একটু পকোড়া খেতে খেতে গল্প করতে করতে বেশ ভালো রাত কাটলো। এরপর আমরা সকালবেলা উঠেই অনুভব করলাম যে কত সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এই কটেজটি। এত ছিমছাম, নিখুঁত, ওয়েল ডেকোরেটেড এবং দেওয়ালে চিত্রকলা, প্রত্যেক ক্ষেত্রে শৈল্পিক মনোভাবের ছোঁয়া আমাদের আলাদাভাবে নজর কেড়েছিল। আমরা নিয়েছিলাম একটা 4 বেডের রুম ও 3টে ডাবল বেডের রুম। তো রুম সহিত বাইরের দৃশ্যপট এতটাই ভালো ছিল যে শুরু হয়ে গেল নানা রকম ফটোশুটিং। এছাড়াও বাইরে নানা রকম ব্যবস্থাপনা ছিল, বসার চেয়ার, তারপর পোষা খরগোশ, গিনিপিগ, ইজি চেয়ার, কত কি না ছিল। ছেলে তো এসব নিয়ে দিব্যি ব্যস্ত হয়ে পড়লো। ওদিকে আবার একটা ছিল বাঁশের ওয়াচ টাওয়ার, সেখানে তো শুভ্রজিৎ উঠে পড়লো এবং সেখান থেকে দৃশ্যটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দর চেয়ারের ব্যবস্থাপনা, বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কি না ছিল, কিন্তু এত সুন্দর প্রকৃতির কাছে এগুলো সত্যি কোনো মায়নে রাখে না। যাই হোক, আমরা সকালে বেরিয়ে পড়লাম রাস্তায় লুলুংয়ের দিকে এবং সঙ্গী হলো পোষা সারমেয়টি। দুপাশে পুনো ফুলের গন্ধ চোখকে জুড়িয়ে দিচ্ছিল। ক্যামেরা হাতে এক এক করে বার্ড স্পটিং করতে লাগলেন কর্তা। প্রথমেই আমাদের নজরে পড়লো গ্রিনিশ ওয়াবলার। এছাড়াও ছিল সাথে স্মল মিনিভেট, ব্রাউন স্ট্রাইক, তাকেও দেখলাম। চন্দনা বা আলেকজান্ডার প্যারাকিটকে দেখলাম। এরপর সারমেয়টি দক্ষ গাইডের মতো আমাদের নিয়ে ঢুকলো শাল পিয়ালের জঙ্গলে। এত সবুজের সমারোহ যে প্রাণ উদ্বেলিত হয়ে উঠেছিল। জঙ্গলের বুনো গন্ধটা সত্যি প্রিয়। খুব লাকি হলে এত আনটাচ জঙ্গল ঘোরা যায়। চোখে বাইনোকুলার ও হাতে ক্যামেরা নিয়ে এক এক করে বিভিন্ন স্পিসিসকে আমরা দেখতে শুরু করি। এক এক করে প্রথমেই পাই ভেলভেট ফ্রন্টেড নাথহ্যাচ, যেটা আমাদের কাছে লাইফার ছিল, বেশ দূর থেকে স্পট করলাম যদিও। তারপর ফুলের মধ্যে পেলাম গোল্ডেন ফ্রন্টেড লিভবার্ড। তারপর পেলাম চশমা টুনি বা ইন্ডিয়ান হোয়াইট আইকে, পিনটিড স্ট্রেট ওয়াবলার, বা এরপর আমরা পেলাম লিনিয়েটেড বারবেট, যেটা খুবই কমন অবশ্য। হোয়াইট বেলিড রঙ্গ, এটিও আমাদের লাইফার ছিল। প্লাম হেডেড প্যারাকিটে একটা বড় ফ্লোককে আমরা লক্ষ্য করলাম, যদিও ফিমেলটিকেই ছবি তুলেছি। এরপর দেখলাম ব্ল্যাকন্যাপ মোনাক, ফিমেলটি পাতার মধ্যে খেলে বেড়াচ্ছে। খুব ভালো পরিমাণে যে বার্ড অ্যাক্টিভিটি পেলাম সেটা হলো কমন আয়োরা। এইভাবে বেশ 2 ঘন্টার বার্ডিং করে ফিরে এলাম এবং ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এইবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা জঙ্গল সাফারি করব। তো ছেলেও দেখলাম বেশ রেডি হয়ে গেছে জঙ্গল সাফারির জন্য। সাফারির রাস্তা স্বাভাবিকভাবেই খুব চড়াই উতরাই, লাল মাটির কাঁচা রাস্তা। নর্থ বেঙ্গলের মতো অত স্মুথ না হলেও এই ধকলটা আমরা সবাই কম বেশি শুয়ে নিলাম।
কোমরের যদিও বেশ ধকল ছিল, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, কিন্তু এটা আমরা মেকওভার করে নিয়েছি, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে সেটাই মনকে জুড়িয়ে দিচ্ছিল, আলাদা করে কিছুই আর মনে হচ্ছিল না। এরকম ভাবেই যেতে যেতে একটা পাথরের সামনে বা জঙ্গল গাছের মধ্যে আমরা পোজ দিলাম, সবাই মিলে এক এক করে গাড়ি থেকে নামলাম, একটুখানি সার্টেন রিলিফের মতো নেমে আমরা একটু দাঁড়িয়ে একটু সময় কাটলাম, প্রকৃতির বুনো গন্ধ নিলাম এবং প্রকৃতিটাকে ফিল করলাম। এইভাবেই যেতে যেতে শুধুমাত্র যে আমরা একটু দাঁড়ালামই তাই না, গাছের থেকে যে ধুনো তৈরি হয় সেই বিষয়টিও আমরা দেখলাম। এইভাবে আবার চলতে চলতে আমরা জোরান্ডা ফলসের কিছুটা আগে এসে দাঁড়ালাম, গাড়ি সেখানেই দাঁড়িয়ে যায়, এইটুকু রাস্তা আমাদের হেঁটে জোরান্ডা ফলসের দিকে যেতে হবে। এই সময় দিদার একটু সমস্যা হচ্ছিল, বাট বাবা হাত ধরে সেই পথটা অতিক্রম করিয়ে দিয়েছিল। এই সিনটা আমার কাছে খুবই নস্টালজিক এবং এই সিনটা আমার খুব প্রিয় বটে, তাই এই ছবিটিকে আমি অনেকক্ষণ ধরেই হোল্ডে রেখেছি, কারণ একসাথে বাবা ও দিদাকে এই ফ্রেমে খুবই ভালো লাগছে। এইভাবে পৌঁছে গেলাম জোরান্ডা ফলসের কাছে। এক নয়নাভরম দৃশ্য, এত সুন্দর জলপ্রপাত আমি খুব কম দেখেছি, যা ভাষায় ব্যক্ত করা যায় না। সত্যি গভীর অরণ্যের মধ্যে থেকে যেন এক ফেনিল মানে জলপ্রপাত বেরিয়ে পড়ছে। এইভাবে জোরান্ডা ফলসকে সাক্ষী রেখে আমরা নানা রকম পোজ দিলাম, কখনো একাকী কখনো সপরিবারে, মুহূর্তগুলোকে ধরে রাখলাম যাতে পরবর্তীতে এগুলো দেখেই আবার স্মৃতি রোমন্থন করতে পারি। এই জন্যই তো বেঁচে থাকা, আর কি। এইভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার ফিরে চললাম। এইবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বেহারপানি জলপ্রপাত। সে বেহারপানি যাওয়ার আগেই আমরা একটা সুন্দর দৃশ্য দেখলাম, যে এখানে একটা পাহাড়ের উঁচু রেঞ্জ বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে এবং একটা সুন্দর গ্রাউন্ড, জায়গাটা খুব সুন্দর। বেহারপানি লেখা প্ল্যাকার্ডের সামনে বাপ বেটায় দুজনেই বেশ ভালো ছবি টবি তুললো এবং আমরা পৌঁছে গেলাম বেহারপানি জলপ্রপাত। এটি জোরান্ডার থেকে একদমই আলাদা, এটা অনেকটা কাছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর একটা আলাদাই সৌন্দর্য আছে। স্বাভাবিকভাবেই এটাও নজর কাড়লো এবং আমরা সবাই একে সাক্ষী রেখে ছবি তুললাম। এরপরই দেখতে পেলাম টাইগার রিজার্ভ লেখা একটা প্ল্যাকার্ড। হ্যাঁ, টাইগার এখানে আছে, তবে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা দেখলাম একটা বিশাল বড় উড স্পাইডারকে। এরপর আমরা গাছের পাশে দুই বোনে মিলে একটা সুন্দর মিষ্টির ছবি তুললাম। খিদে তো খুবই পেয়েছিল, তাই আগে থেকে বুক করা যে প্যাকেজের ইনক্লুড যে খাবার সেখানে খেলাম বটে, তবে লাঞ্চের গুণগত মান খুবই খারাপ ছিল, যদিও খিদে পেতে সবই সয়ে গেছিল। ফেরার পথ ধরলাম, ফেরার পথে যেতে যেতে একটা ভালো ওয়াটারফলস দেখতে পেলাম, একটু পা ডুবালাম, একটু সময় কাটালাম, কারণ এত লং জার্নির মধ্যে এইরকম ব্রেকেজের খুব দরকার। জায়গাটা এক্সপ্লোর করে বেশ ভালো লাগলো। তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। এই সময়টা চারিদিক নিকষ কালো অন্ধকার এবং তাকে ভেদ করে গাড়ি সোজা চলেছে, না সামনে দেখা যাচ্ছে কিছু না পিছনে। এই ব্যাপারটা বেশ থ্রিলিং ছিল এবং বেশ এনজয় করেছিলাম, রোমহর্ষক যাকে বলে। এই সময় যদি কোনো ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি দেখতাম তাহলে তো আরো ব্যাপারটা জমে যেত, কিন্তু যদিও আমাদের ভাগ্য অত সুপ্রসন্ন ছিল না, আমরা কোনো রকম সেভাবে ওয়াইল্ড লাইফ দেখিনি, শুধু যাওয়ার পথে একটা ময়ূর দেখেছিলাম। এইভাবেই পৌঁছে গেলাম সিমলিপাল ইকো কটেজে। রাতটা কাটিয়ে সকালটা খুব সুন্দর ছিল, একটা দারুণ সূর্যোদয় দেখলাম এবং আমরা আবার বার্ডিং অ্যাক্টিভিটিতে জয়েন করলাম এবং পিছন দিকে ঝোড়ার কাছে গেলাম। আমাদের কটেজের পিছন দিকটা বেশ ভালো একটা ঝোড়া ছিল, সেদিকে আমরা গেলাম, দেখলাম দারুণ একটা সিনারি, সেখানে জঙ্গল, বেশ ভালো পাথর এবং গাছগাছালি ভরা। তো শুভ্রজিৎ ওখানে বসে একটু পোজও দিল। এই জায়গাটা মনে হচ্ছিল সময় থেমে যাক আর আমরা এখানেই বসে থাকি। আজই ছিল লাস্ট দিন শিমলিপাল ইকো কটেজে, কিন্তু মনকে বেঁধে রাখতে পারছিলাম না। জলধারার দিকে তাকিয়ে যেন মনে হচ্ছিল এখানেই থেকে যায়। তো যাই হোক, বার্ড অ্যাক্টিভিটি এই সময় বেশ ভালো, সকালের দিকে স্বাভাবিক থাকে। যেমন প্রথমে আমরা পাথরের মধ্যে পেলাম গ্রে ওয়াকটেলকে, বেশ ঘোরাঘুরি করছিল। সুন্দর মিষ্টি পাখি টাইগার ফ্লাইক্যাচারকে বেশ ভালো পোজও দিল। এর মধ্যেই পেলাম একটা ব্ল্যাক ন্যাপ ওরিওলকে, বেশ বড় একটা পোকা ধরেও খেলো শেষ পর্যন্ত। এছাড়া পেলাম ব্রোঞ্জ ড্রঙ্গ পেয়ারকে, বেশ ভালো পরিমাণে স্কেলি বেস্টেড মুনিয়াও ছিল। প্রচুর রকমের পোকা, পাহাড়ি ছত্রাক, বিভিন্ন রকম গাছের মধ্যে অলঙ্করণের সৃষ্টি করেছিল। প্রকৃতি নিজস্ব আঙিনা সাজিয়েছে যেন। এইভাবে বেশ ভালো অ্যাক্টিভিটি করে মন খারাপ নিয়ে ফিরে এলাম, কারণ এটাই শিমলিপালের লাস্ট দিন। সবাই দেখছি রেডি হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে
আমাদের চাঁদিপুর। সেই গল্প নিয়ে আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।